নমস্কার, আশ্বাস বাংলায় আপনাদের স্বাগত। আপনারা জানেন বলবো না, কারণ আপনারা অলরেডি জেনে গেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ যদিও বহির্বিশ্বে হচ্ছে, কিন্তু এই মুহূর্তে বাংলার একটা যুদ্ধ শুরু হচ্ছে, সেটা হচ্ছে নির্বাচনের যুদ্ধ। হ্যাঁ, কেউ কেউ বলে এটাকে উৎসব, কিন্তু এখন এটা যুদ্ধে পরিণত হয়েছে। কেন বলছি সে কথা পরে আসছি। তবে আপনারা জানেন বাংলা জুড়ে কাটোয়া, আমি এখন এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমানের কাটোয়ার একটা বড় অংশ, একটা সময় বাম দুর্গ বলা যায়, বাম দুর্গ ছিল কাটোয়া নিয়ে অনেক পরিকল্পনা ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। বামফ্রন্টের অনেক পরিকল্পনা ছিল, যে পরিকল্পনাগুলো বাস্তবায়ন হতে অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে তাপবিদ্যুৎ কেন্দ্র তার একটা বিশেষ অঙ্গ। পরিকল্পনা অনেক ছিল, ছোট্ট শহর, অনেক পরিকল্পনা হলেও সেটা বাস্তবে হয়নি। বিগত সরকার 34 বছর কী করেছে না করেছে জানবো না। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল মানুষের, প্রত্যাশা ছিল কাটোয়াকে নতুন রূপে সাজানো। সেটা কতটা পেরেছে সেটা একমাত্র বলতে পারবে এই মুহূর্তে যারা বিরোধী দলে রয়েছে। আপনারা জানেন এবারের বিধানসভায় যদি বলা যায়, বামফ্রন্টের হয়ে যারা প্রতিনিধি করেছে, একজন তরুণ তুর্কি কিন্তু এবার মাঠে ময়দানে নেমে পড়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন কাটোয়ার প্রার্থী, দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে লড়াইটা তো খুব কঠিন, কারণ আপনারা যে লড়াইটা করবেন সেটা শাসক দলের বিরুদ্ধে লড়াই। কি মনে হচ্ছে, মানুষের সামনাসামনি যাচ্ছেন? যে কোনো লড়াই কঠিন। আমাদের তো নির্বাচনী যে লড়াই বা ভোট, এটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন লড়াই তো নয়। প্রতিদিন মানুষের যে রুটি রুজির যে সংগ্রাম, সেই সংগ্রাম এবং মানুষের যে অধিকারের যে রক্ষার লড়াই, সেই লড়াইয়ে আমরা প্রতিদিন আছি। তারই একটা অংশ এ হচ্ছে নির্বাচন। রাস্তার যে লড়াই, সেই লড়াইয়ের বার্তা আমরা চাই আইনসভায় পৌঁছে দিতে। তাই প্রতিদিনের সংগ্রামের একটা অংশ হিসাবেই আমরা এটাকে দেখি। কাটোয়া একটা সময় ছিল কৃষকদের উপর নির্ভরশীল, মানে সংগঠনটা নির্ভর করতো কৃষকদের নিয়ে। হঠাৎ করে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কেন হলো বলে আপনি মনে হয়? কারণ আপনি খুব ছোটোবেলা থেকে রাজনীতি করেছেন, খুব কাছ থেকে দেখেছেন আপনাদের। হঠাৎ করে বলবো না। কাটোয়াতে বিধানসভায় আমরা প্রথম পরাজিত হই 96 সালে, কাটোয়া পৌরসভায় 95 সালে, অর্থাৎ দীর্ঘদিন ধরে। কারণ কাটোয়া একটা প্রাচীন মফস্বল শহর। বিভিন্ন অঞ্চল থেকে যে কাটোয়ায় শহরে যারা বাস করেন, একটা বড় অংশ, একটা হচ্ছে তাদের শ্রেণী দৃষ্টিভঙ্গি থেকেই তারা হচ্ছে বাম বিরোধী ছিল, এবং তারা সেইখানটা করে এসে কংগ্রেসের নেতৃত্ব সেই মুহূর্তে তারা প্রতিষ্ঠা করেন। এবং কাটোয়াতে 95 সালেই পৌরসভা এবং 96 সালে আমাদের বিধানসভায় পরাজিত হয়। সেটা তো শোনা যায় যেটা একটা সন্ত্রাসের মধ্যে দিয়ে হয়েছিল। না, সেটা সন্ত্রাসের মধ্যে বামফ্রন্ট সরকারের আমলে হয়েছিল, কিন্তু যেটা হয়েছিল 11 সালের পর 95 সালের যে সন্ত্রাসের মধ্যে দিয়ে পৌরসভা নির্বাচন সেটা হয়েছিল। তার আগেও একটা সন্ত্রাসের পরিবেশ ছিল না তা নয়, কিন্তু প্রশাসনিকগতভাবে তা নয়। যেটা হচ্ছে কংগ্রেসের যে যারা ছিলেন তারা হচ্ছে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিলেন, যেখানের মানুষের জনসমর্থন যেখানে আছে বা গণতান্ত্রিক অধিকারটাকে প্রতিষ্ঠা করার জন্য যে সুযোগ বা যে প্রতিষ্ঠা করার জন্য যে দায়বদ্ধতা সরকার দেখিয়েছেন, কাটোয়ার মানুষ আমাদের পরাজিত করেছেন সেই সময়কালের মধ্যে। আমরা সেটাকে, আপনি কাটোয়ার ভূমিপুত্র বলা যেতেই পারে, সেই সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত। কাটোয়ার সমস্যা অনেক। কি সমস্যাগুলো পাথেয় করে মানুষের কাছে যাবেন, নাকি তাদেরকে বলবেন ভাতার কথাই বলবেন? না, সমস্যা বলতে গোটা পশ্চিমবঙ্গে যে জুড়ে যা সমস্যা, সেই সমস্যার বাইরে তো কাটোয়া নেই। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন যদি দেখা যায়, বেকার যুবকদের কর্মসংস্থান একটা সমস্যা। একটা আমরা দেখছি, আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি বলে বলছি, 9, 10, 11, 12 পর ছেলেদের দেখতে পাই না। অনেক দিন পর ঈদে বা হচ্ছে দুর্গাপুজোয় যখন দেখতে পাই, কিরে বলছে আমরা তো কেরালায় বা হচ্ছে গুজরাটে বা হচ্ছে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। কেন তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে? এই বাইরে পরিযায়ী শ্রমিকের অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পায়ন নেই। যেটা বামফ্রন্ট সরকার বুদ্ধদেব ভট্টাচার্যের যে যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই জন্য বহু পরিকল্পনা করেছিলেন, কিন্তু বিভিন্ন বিরোধীদের চক্রান্ত, বিভিন্ন কর্পোরেট যারা আছে তাদের চক্রান্ত, সমস্ত মিলিত চক্রান্তের ফলে আমাদের পশ্চিমবঙ্গে শুধু বামফ্রন্ট সরকারের পতন হয়নি, পশ্চিমবঙ্গে কিন্তু বেকার যুবকদের যে স্বপ্ন শিল্পায়ন, সেটারও পতন হয়েছে। অন্যতম হচ্ছে কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। এখন যান, একটা শ্মশান ভূমির মতো পড়ে আছে। এখানে জমি অধিগ্রহণে কোনো সমস্যা ছিল না। 100% জমি কিন্তু কৃষকরা স্বেচ্ছায় দিয়েছিলেন। সেই মুহূর্তে বর্তমানে আমাদের কাটোয়ার যিনি বিধায়ক, তিনি কারখানা তৈরির বিরুদ্ধে জমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
কিন্তু দীর্ঘদিন পরে আমরা আবার দাবি করেছি আমরা বিরোধীদের মতো রাজনীতি করি না। বামফ্রন্ট সরকারের আমলে কারখানা করতে চেয়েছি, তারা বিরোধিতা করেছেন, কিন্তু আমরা বলেছি এই সরকার যদি কাটোয়াতে সমস্ত জায়গায় কারখানা তৈরি করে আমরা কিন্তু সহযোগিতা করব, কারণ আমাদের মূল লক্ষ্য বেকার যুবকদের কর্মসংস্থান, অন্যতম মূল সমস্যা কাটোয়ার। আর যে সমস্যা দেখুন, পশ্চিমবঙ্গ সহ কাটোয়া বলে নয়, পৌরসভা এবং পঞ্চায়েতগুলো একটা লুটের আখড়া পরিণত হয়েছে। সবাই জানে দিনের মধ্যে ডাকাতি হচ্ছে প্রতিদিন। মানুষের প্রতিদিনের যে ট্যাক্সের টাকায় যে উন্নয়ন হওয়ার কথা সেইটা কয়েকজন তৃণমূলের নেতাদের পকেটে চলে যাচ্ছে, সেইটা হচ্ছে অন্যতম সমস্যা। আর বড় সমস্যা, পশ্চিমবঙ্গে 11 সালের পরে গণতান্ত্রিক ব্যবস্থাটার পরিবর্তন হয়ে গেছে। মানুষ বিভিন্ন জায়গায় যে গণতন্ত্র মানে কি, নির্বাচন হবে, যে মানুষ আমাদের ভোট দেবে তাদের যেমন স্বাগত, যে মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দেবে তাদেরও যে রায় সেটাকে মাথা পেতে নেওয়া, সম্মান জানানো। কিন্তু বর্তমান সময়ে মানুষের ভোটাধিকার হরণ হয়ে গেছে। কাটোয়া তার বাইরে নয়, যেটা বলছিলেন 95 সালে মানুষ ভোট দিতে পারেনি, একটা কথা সংবাদ মাধ্যমে হতো যেন কার্গিলের যুদ্ধ চলছে প্রতিটা বুথে বুথে। সেই মানুষ সেখানটা করে অভিজ্ঞতা আছে। তারপরেও আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের পরবর্তীকালে, আমরা গত পৌর নির্বাচনে 22 সালে আমরা সেই একই রকম চিত্র দেখেছি, মানুষের ভোটাধিকার নেই। মানুষের যে অধিকার বামফ্রন্ট সরকার দিয়েছিল, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আছে, কাটোয়ার মানুষ মনে করেছেন তারা কাটোয়ার মানুষকে বামপন্থীদের পরাজিত করবেন, কংগ্রেসকে জয়লাভ করাবেন। বামফ্রন্ট সরকার বা সিপিআইএম পার্টি আমার মানুষের সেই রায়কে কিন্তু সম্মান জানিয়েছেন। এখন অধিকার নেই কারু প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতা করা, এই একটা মূল সমস্যা। কাটোয়ার অনেকগুলো সমস্যা সামনে এসছে একদম, বিশেষ করে কৃষিদের একটা বিরাট সমস্যা। কৃষিরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, তারা বলতে পারছে না, কারণ তাদের কাছে গাজরের মতো ঝুলিয়ে দেওয়া হয়েছে কিছু কৃষি ঋণের মতো প্রকল্প ঝুলিয়ে দেওয়া হয়েছে। আদতে যদি মাঠে যাওয়া যায় তাহলে দেখা যাবে যারা চাষ করছে তারা কিন্তু আদতে কেউ লাভবান নয়, সব পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। এটা একটা বড় ফ্যাক্টর না? একদম, কৃষি বর্তমানে আর লাভজনক হচ্ছে না বলেই বিভিন্ন জায়গায় যান যেমন অনাবাদী হয়ে পড়ে আছে, চাষ করছে না। কেন করবে? একদিকে কেন্দ্র সরকার, একদিকে রাজ্য সরকার। আমরা দেখেছি বামপন্থী সরকারের আমলে ছিল, তখনও কেন্দ্র সরকার যে সবটা কৃষকদের বন্ধু ছিল তা নয়, কিন্তু সেই ভাদ্র মাসের রোদের সময় একটা ছাতার মতো বামপন্থী সরকার ছিলেন, সেই জন্য কিন্তু কৃষকদের বন্ধু হিসাবে ছিলেন। একটা সময় আমরা দেখেছি পশ্চিমবঙ্গে একটা মানে সেই সারের দাম, মানে 1 বস্তা ধান বিক্রি করে 2 বস্তা সার কিনতে পারতো, আর এখন 2 বস্তা ধান বিক্রি করে 1 বস্তা সার হচ্ছে না। অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কৃষি নীতি আমাদের পশ্চিমবঙ্গের কৃষির অবস্থাটাকে শেষ করে দিয়েছে। কৃষিতে কাজ করতে চাইছে না, ফলে কৃষিতে কাজ হচ্ছে না। একটা বড় অংশ তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে, অস্বীকার করা তো নেই। আমাদের সরকারি যে নীতির ফলে কৃষিটা আজকে শেষ হয়ে গেছে। বামপন্থী সরকারের আমলে আমরা দেখেছিলাম তো একটা 77 সালের আগে পশ্চিমবঙ্গের উর্বর জমি, এত নদী, কিন্তু সেটাকে আমরা কিন্তু ধান উৎপাদনে স্বয়ংভর ছিলাম না। 77 সালের পর বামপন্থী সরকার এসেছে, আমরা কৃষিতে স্বয়ংভর হয়েছি। আমরা ধান উৎপাদনে প্রথম হচ্ছি, আলু উৎপাদনে দ্বিতীয় হচ্ছি, আমরা সবজি উৎপাদনে প্রথম হচ্ছি, আমরা সমস্ত কৃষিতে এগিয়ে গেছে, কুটির শিল্পে প্রথম হচ্ছি। কিন্তু বর্তমানে কৃষক মারার যে নীতি, কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথভাবে কৃষকদের প্রাণে মেরে দিয়েছে। 34 বছরে আমরা কোনোদিন শুনিনি, আমরা গুজরাটে শুনেছি, আমরা মহারাষ্ট্রে শুনেছি কৃষক আত্মহত্যা করে, আমরা খবরের কাগজে পড়েছি। কিন্তু 11 সালের পরে মানে এত কৃষক আত্মহত্যা করেছে, আমাদের বর্ধমান জেলাতে প্রায় 1000-এর উপর কৃষক আত্মহত্যা করেছে এই 15 বছরে। এটা কার দায়কে নিতে হবে? এটা কি রাজ্য সরকারকে নিতে হবে এবং রাজ্য সরকারি দলকে নিতে হবে। তাহলে কি কৃষকদের, আপনি যদি জিততে পারেন তাহলে কি কৃষকদের এই সমস্যাগুলো নিয়ে ভাববেন? অবশ্যই। পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষের যদি ভারতবাসী হিসেবে দেখা যায়, একটা সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে কৃষক। ভারতবর্ষের উন্নয়ন কৃষকদের উন্নয়ন ছাড়া হতে পারে না। তাহলে কৃষকদের যদি না বাঁচে, আমাদের অন্নদাতা, আমরা ভারত মাতার জয় বলবো, আর অন্নদাতাদের আমরা সেই মানে তিলে তিলে মেরে দেবো, সে হতে পারে না। কৃষকদের জন্য অন্যতম যেটা ছিল বামপন্থী সরকার আমলে, কৃষিতে উন্নতি কেন, অন্যতম কারণ হচ্ছে সেচ ব্যবস্থা, যেমন একটা সেটা হচ্ছে অপারেশন বর্গা, ভূমি সংস্কার। 11 সালের পরে যে গরিব মানুষ ভূমি সংস্কারের ফলে জমি পেয়েছে, পাট্টা পেয়েছে, খাস জমি চাষ করেছে সেখানটা করে, 11 সালের পরে সেই গরিব মানুষদের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হবে আমরা যদি জয়লাভ করতে পারি, তাহলে যে জমি কেড়ে নিয়ে জমি হাঙররা সেখানটা করে বেনামি যে জমি দখল করছে, আবার সেই জমি কেড়ে সেই ভূমিহীনদের মধ্যে, যারা সেই জমির মালিক চাষ করতো তাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। তাহলেই অনেক না পাওয়ার যন্ত্রণা কাটোয়ার মানুষের রয়েছে। পূর্ব বর্ধমান শস্য ভাণ্ডার বলে, একদম একদম শস্য। আমরা যখন গ্রামে ঘুরছি, কৃষকরা বলছে আমাদের পরের প্রজন্ম আর চাষ করতে আসবে না, কারণ তারা হয় পরিযায়ী শ্রমিক হবে, নয় তারা শহরে যাবে কাজ করতে। এমনটা যদি হয় তাহলে বাংলায় তো আকাল পড়ে যাবে।
করে যাবে তো ভারত মানে যে কৃষি যদি স্বয়ংসম্পূর্ণ না হয়, তাহলে তো খাদ্যে যদি আমি স্বয়ংসম্পূর্ণ না হয়, তাহলে খাদ্য আমাকে বাইরের উপর নির্ভরশীল হতে হবে, আবার পুরনো দিনে ফিরে যেতে হবে। কিন্তু কৃষকদের জন্য যে পরিকল্পনা, যে কাজ করা যায়, সেই কাজটা রাজ্য সরকার করছে না। সেই কাজটাকে আমাদের মানে আন্দোলনের এবং আমাদের নির্বাচনের অন্যতম মুখ হচ্ছে কৃষকদের বাঁচাতে হবে। গ্রাম স্তরে আপনাদের সংগঠন কেমন? আমি তো সংগঠন কি নেই বলবো, না আছে? কি নেই বলবো? নেই নেই আমরা গ্রাম শহরে দেখলে যদি আপনাদের বিভিন্ন মিডিয়া বা এগুলো যদি বাদ দিয়ে গ্রামের দিকে যে যান, একমাত্র সরকারের বিরুদ্ধে বামপন্থী এবং লাল ঝান্ডায় আছে। গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষ জুড়ে লাল ঝান্ডার নেতৃত্ব যে কেন্দ্র সরকারের যে কৃষি বিল সেটা আমরা স্থগিত করতে পেরেছি। পশ্চিমবঙ্গ কৃষক সভার নেতৃত্বে, লাল ঝান্ডার নেতৃত্বে বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলন একমাত্র লাল ঝান্ডাই করছে। কৃষকদের বিরুদ্ধে যে শোষণ, হ্যাঁ, লাল ঝান্ডা আজকের ছাড়া- পঞ্চায়েত গঠনটাও বামফ্রন্টের হাত ধরেই। একদম পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রাজ, রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী, একদম। তখন গোটা ভারতবর্ষ জুড়ে বলেছিল পঞ্চায়েতি রাজ একটা মডেল হবে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ মডেল। পঞ্চায়েতি রাজ মানে হচ্ছে, আমরা জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হয় তখন বলেছিলাম আমরা রাইটার্স থেকে সরকার চালাবো না, গ্রামের মানুষ চালাবে সরকার, আমাদের গ্রামের সরকার। গ্রামের মানুষ সরকার তৈরি করেছে, গ্রামের কোথায় রাস্তা হবে, গ্রামের কি হবে, গ্রামের উন্নয়ন, গ্রামের মানুষ যুক্ত হবে। তার পঞ্চায়েতটা হচ্ছে সাধারণের পঞ্চায়েত। কিন্তু এখন পঞ্চায়েতটা হয়ে গেছে কতজন লুটেরার পঞ্চায়েত, সাধারণের পঞ্চায়েত আর নেই। ভোটাধিকারের অধিকার তো নেই। পঞ্চায়েত নির্বাচনও আপনারা যদি কভার করে থাকেন দেখবেন কোনো জায়গায় ভোট দিতে পারেনি, যেটুকু ভোট হয়েছে 292 জন বিধায়কের মধ্যে 142 জন বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত বিধানসভায়। একদম। এটা তো কাঙ্ক্ষিত নয়, যদি বলা যায় এটা তো কাঙ্ক্ষিত নয় বাংলার জন্য, এটা বাংলার ছবি ছিল না। একদম এটা তো আপনাদের কাছে একটা বড় ইস্যু, অবশ্যই, শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রে। অবশ্যই একটা বড় ইস্যু। এটা হচ্ছে অপরাধীরা যদি জনগণের মুখ হয়ে যায় বা সরকারের মুখ হয়ে যায়, তাহলে সেই সরকারটা কেমন হয়। যদিও একটা কথা আছে আমাদের মর্নিং শোজটা দিয়ে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেদিন প্রথম 11 সালে শপথ গ্রহণ করলেন, তার পরের দিনই তিনি ভবানীপুরে গেছিলেন থানায়। কেন? একটা তৃণমূলের অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তাকে ছাড়িয়ে আনতে গিয়ে সেদিনই মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন এই সরকারটা সাধারণ মানুষের সরকার নয়, অপরাধীদের সরকার। সেই জন্যই সমস্ত জায়গায় অপরাধীরা মনে করছেন এই সরকারটা তাদের সরকার। আর এই 26 সালের নির্বাচনেও বার্তা দিয়েছেন, প্রার্থী করেছেন কাদের? কুণাল ঘোষকে প্রার্থী করেছেন। আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, জ্যোতিপ্রিয় মল্লিককে প্রার্থী করেছেন। মানে এই প্রার্থী করেছি, অর্থাৎ জনগণের কাছে একটা বার্তা দেওয়া, তৃণমূল কংগ্রেস এইগুলোকে প্রার্থী করছেন, তোমরা যদি এদের মেনে নাও তারপরে অপরাধের বিরুদ্ধে কথা বলা তোমাদের কোনো অধিকার থাকবে না। আমরা এই কথা বলছি আজকে পরিচ্ছন্ন, আমরা সিপিএম বলে নয়। পশ্চিমবঙ্গে যখন বামফ্রন্ট সরকার ছিল বা আগে যারা কংগ্রেস নেতৃত্বও ছিলেন, পশ্চিমবঙ্গের এই কালচার ছিল না। অপরাধীরা থাকবে, পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা একটা সম্মানীয় জায়গায় থাকতেন। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধিরা, শাসক দল বলে বামফ্রন্ট শূন্য, এর কারণ কি একটা বৃহৎ অংশের মানুষ ভোট দিতে পারছে না, নাকি তাই অন্য কিছু? ওটা একটা কারণ হতে পারে, কিন্তু ওটা মূল কারণ নয়। পশ্চিমবঙ্গে বামপন্থীরা শূন্য, কারণ প্রতিদিন রুটি রুজির লড়াইয়ে বামপন্থীরা আন্দোলন করছে, কিন্তু বিভিন্ন কর্পোরেট পুঁজিপতি তাদের যে প্রচার মাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমাদের ব্ল্যাক আউট করে যাচ্ছে। আমরা দেখেছি একটা মানে বাইনারি সৃষ্টি করার চেষ্টা চলছে বিভিন্ন সালে। 16 সালের নির্বাচন দেখুন, 16 সালের পর থেকে শুরু হয়েছে। 16 সালের নির্বাচন যদি ঠিকমতো নির্বাচন হতো, কেন্দ্র সরকার, আমরা তখন দেখেছি মুখ্য নির্বাচন কমিশনার তিনি পশ্চিমবঙ্গে এসে সুইচ অফ করে শুয়ে থাকলেন, কেউ খুঁজে পেলেন না নির্বাচনের সন্ধে পর্যন্ত, এবং সেই নির্বাচনে সামান্য একটু ব্যবধানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করলেন। সেখানে কেন্দ্র সরকারের যে ভূমিকা সে দেখেছিলাম, সেখানে তৃণমূল সরকারকে টিকিয়ে রাখার জন্য সেখানে হচ্ছে কত বড় ভূমিকা পালন করেছেন। সেই দিনই কিন্তু পতন ঘটতো। তারপর থেকেই বুঝে গেছে পশ্চিমবঙ্গের মাটি দীর্ঘদিন ধরে হচ্ছে বামপন্থার মাটি। 11 সালে মানুষ মনে করেছেন আমরা ভালো কিছু হবে, তারা সেটা করেছেন, কিন্তু 16 সালেই ভুল বুঝতে পেরেছিলেন। তারপর থেকেই বাইনারি শুরু হয়, ব্ল্যাক আউট করো বামপন্থীদের। এই নির্বাচনের আগে আমরা বাংলা মাচাও যাত্রা করেছি, ব্যাপক জমায়েত, ব্যাপক অংশগ্রহণ, কিন্তু মিডিয়া তাকে দেখাবে না। কিন্তু দেখাবে কোথায়? 100-200 নিয়ে হচ্ছে বিজেপির যদি রথযাত্রা হয় সেগুলো দেখাবে, তৃণমূলের কিছু হলে দেখাবে, আমাদের ব্রিগেড হলে লক্ষ লক্ষ মানুষের জমায়েত দেখাবে না। সে রাজীব কুমারকে নিয়ে সেখানে ধর্ণা হবে, এমন হবে কালকে যেন রাজীব কুমারকে গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ মানুষকে দেখিয়ে দেবে তোমার সামনে অপশান নেই, তৃণমূল অথবা বিজেপি। তৃণমূলকে যদি হটাতে হয় বিজেপি, অথবা বিজেপিকে যদি হটাতে হয় তৃণমূল। এর একটা উদ্দেশ্য আছে। একটা তো চক্রান্ত হয়েছে যে বিভিন্ন কমরেডদের বিভিন্ন কেসে তাদেরকে পারিবারিকভাবে হেল্ড আপ করা, যার কারণে নতুন প্রজন্ম অনেকটা ভাটা পড়েছে।
না সেটা তো একটা বিষয়, বিভিন্ন জনকে বিভিন্ন রকম কেসে যারা মিথ্যা কেসে ফাঁসিয়েছে, বিভিন্ন রকম জেল খাটিয়েছে, কিন্তু ওটা কোনো কারণ নয়। বামপন্থীরা জেল খাটবে, হ্যাঁ, কিন্তু তার জন্য পার্টি ছেড়ে দেবে লক্ষ লক্ষ। এখনও পর্যন্ত যত বামপন্থী কর্মী আছে ভালোবেসে বামপন্থী করে, সেরকম কোনো দলে, না তৃণমূল না বিজেপিতে, সেই কর্মী ডেডিকেটেড পাওয়া যাবে না। আমরা জানি, আমরা এমন কোনো কর্মী নাই আমাদের বর্তমান সময় যার একটা বা দুটো কেস হয়নি বা থানায় তাকে হাজিরা দিতে হয়নি। এটা নিয়েই আমাদের করতে হয়। কিন্তু হ্যাঁ, মিথ্যা অভিযোগ আছে, মিথ্যা কেস আছে, সেটা একটা অংশের মানুষ তো ভয় পেয়েছেন, সেটা হয়েছে। খুব সামান্য অংশ তারাও সেখান থেকে পিছিয়ে নিয়েছেন নিজেকে। এবছরের প্রচুর নিরাপত্তা রক্ষী রাখা হচ্ছে, যেটা বলছি যে সংখ্যক এবছর নিরাপত্তা আসছে, সেক্ষেত্রে কি ভোটারদের একটা বড় সুবিধা হবে মনে করছেন? বা একজন প্রার্থী হিসাবে আপনিও একটু নিশ্চিন্ত হতে পারছেন যে মানুষ ভোট দিতে পারবে? আমরা নিরাপত্তা বা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তার ভরসায় আমরা রাজনীতি করি না। আমাদের যদি মনে হয় আমাদের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের সাংগঠনিকভাবে আমরা যদি মোকাবেলা করতে পারি তবেই হবে। কারণ এরকম কেন্দ্র বাহিনীর নিরাপত্তা আমরা 16 সালেও বললাম দেখেছি, কিন্তু সেই নিরাপত্তা রক্ষীদের যদি ঠিকমতো ব্যবহার না করা হয় তাহলে সে নিরাপত্তা দিতে পারবে না। সেই জন্যে আমরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বা নির্বাচন কমিশনের নিরাপত্তার উপর ভরসা করে আমরা নির্বাচন লড়ব তা নয়। আমরা নিজেদের মেরুদণ্ড এবং জনগণের ঐক্যের ভরসাতেই আমরা নির্বাচন লড়ব। 300-র উপরে বুথভিত্তিক কি কর্মী দেওয়া সম্ভব হবে? অবশ্যই আমরা সমস্ত শাসক দল বলছে পারবে না। শাসক দল তো অনেক কিছুই বলবে, ওদের পারবে না একটা কারণে বলছে, কারণ শাসক দলের দুটো অস্ত্র, ভালোবাসা ওদের অস্ত্র নয়। কারণ তৃণমূলকেও ভালোবেসে করে না, এক ওই ভয়ে করে তারা পিছনে দাঁড়ায়, আর লোভে করে যারা সামনে আছে। তারা কিছু লুটপাট করবে, তারা সামনে থাকে, আর কিছু জন আছে যারা পিছনে থাকে। ভয় দেখাবে, প্রলোভন দেখাবে, প্রলোভন দেখি আমাদের পাচ্ছে না, যেটা বললেন, ভয় দেখাবে, কেস করবে, কিন্তু তা সত্ত্বেও আমাদের বুথ আমরা আগলিয়ে থাকবো। নির্বাচন সামনে সামনে টক্করে হবে, 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। বড় বড় সভা হচ্ছে, যদি সেন্ট্রালে যদি ধরেন বিজেপি বড় সভা করছে, এখানে মিঠুন চক্রবর্তীর মতো লোক আসছে, অভিষেক ব্যানার্জি স্বয়ং এখানে আসছে, আপনাদের এরকম কোনো পরিকল্পনা আছে কি? আমাদের পরিকল্পনা আছে, তবে আমরা মূলত নিবিড় জনসংযোগ, মানুষের কাছে যাওয়া। কারণ মূল সমস্যাগুলো, জনসভা একটা ঠিকই করতে হবে, সবাই করে, আমরাও করব, এটাও বুঝতে হবে। এতদিন পর্যন্ত কাটোয়ায় দীর্ঘদিন ধরে আমাদের বর্তমান যিনি বিধায়ক আছেন, আগে কংগ্রেসের ছিলেন, হ্যাঁ, কেন্দ্রীয় নেতৃত্বের উপর ভরসা করতেন না, কিন্তু বর্তমানে তাকে করতে হচ্ছে। তাহলে জমিটা কোন জায়গায় যাচ্ছে? আমরা মানুষের উপর ভরসা করছি। কোনো কেন্দ্রীয় নেতৃত্ব সভা করবে তার জন্য আমাদের ভোট হবে আমরা মনে করি না। মানুষ বুঝতে পারছে, মানুষ অভিজ্ঞতায় বুঝতে পারছে এই সরকারটাকে আর এক মুহূর্ত রাখা উচিত নয় তাদের নিজেদের স্বার্থে, এবং সেই জন্য মানুষ তৈরি হয়ে আছে। বিজেপির ভোট এক সময় এখানে এমন কিছু ছিল না, কিন্তু দিনে দিনে ভোট বাড়ছে। এতে কি আপনাদের ভোটের উপর কোনো প্রভাব পড়বে? আমাদের ভোটের প্রভাব পড়েনি বললে তো ভুল হবে, আমাদের ভোটে তো প্রভাব পড়েছে, কিন্তু পড়েছিল। কিন্তু বর্তমান সময়ে তারা বুঝতে পেরেছে, একটা সময় যে বললাম বাইনারি, বামপন্থীরা পারবে না, তাহলে তৃণমূলের প্রতি এক সংখ্যাগরিষ্ঠ মানুষ, 70%-এর উপর মানুষ যারা তৃণমূল করেন বা তৃণমূল করেন না, এই সরকারকে চায় না, তৃণমূল বিরোধী। তাহলে এই সরকারকে না চাইতে গেলে একটা বাইনারি সৃষ্টি করে তাদের বলা হলো বামপন্থীরা পারবে না, তৃণমূলকে হটাতে গেলে একমাত্র বিজেপি। তারা ভেবেছিল বিজেপি এসে তৃণমূলকে টাইট দেবে, একটা অংশ তারা বিজেপিকে ভরসা করেছিল। 19 সাল, 21 সাল, 24 সাল তারা দেখেছে তারা বিজেপি তৃণমূলকে হটাতে পারেনি। শুধু তাই নয়, তৃণমূলকে কোনো চোর বা দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে বিজেপি কোনো ব্যবস্থাও নেয়নি। বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়ে গেছে। সেই জন্য বিজেপির এবং তৃণমূলের বর্তমানে একটাই তাদের পরিত্রাণের পথ। তারা সেই জন্য শুধুমাত্র সাম্প্রদায়িক তাস খেলা বা ধর্মীয় তাস খেলার তারা চেষ্টা করছেন। গতকালকেও দেখবেন একটা জায়গায় হয়েছে, রামনবমীর আগে একটা মূর্তি, হনুমানের মূর্তি ভাঙা হয়েছে, 4 জন ধরা পড়েছে, 4 জনই বিজেপি কর্মী। অর্থাৎ ওদের বাঁচাতে পারবে না জনগণের রুটি রুজির প্রশ্নে, ওদের বাঁচার একটা পরিত্রাণ খুঁজছে। মানুষ বুঝে গেছে তৃণমূলের বিকল্প বিজেপি নয়, বামপন্থাই বিকল্প। আমরা কাটোয়ার মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বেশ কিছু সমস্যার কথা বলেছে। সমস্যা এক, এখানে নির্দিষ্ট কোনো ধাপা নেই, অস্বাস্থ্যকর একটা পরিবেশ। 2 হচ্ছে রেলগেট যানজট। 3 নম্বর হচ্ছে যেখানে ভাঙন, এবং এখানকার মানুষের রুজি রোজগারের জায়গা নেই, মানে বিকল্প শিল্পের কোনো ব্যবস্থা নেই। আপনি যদি প্রার্থী হন এইগুলো কি দিকে নজর দেবেন একটু? অবশ্যই, কারণ এটা জনগণের প্রশ্ন, এটা আমার প্রশ্ন। আমাদের দীর্ঘদিনের এই যে কাটোয়ার রেলগেট, কাটোয়ার মানুষের একটা প্রতিদিনের জ্বলন্ত সমস্যা। আমরা এখন বলে নয়,
আমরা দীর্ঘদিন ধরে ক্ষিতি গোস্বামী নাকি এটা আটকে আমরা দিয়েছে। আমরা যখন ডিআইএফআই কর্মী, আমরা যখন ডিআইএফআই করতাম, তখন আমাদের এখানটা করে কনভেনশন হয়েছে, স্বাক্ষর সংগ্রহ হয়েছে। তখন কাটোয়ার বিধায়ক কংগ্রেসের বিধায়ক, এই বর্তমান ব্যক্তি কংগ্রেসের বিধায়ক। আমরা তীব্র আন্দোলন করা হলো, কেন্দ্র সরকার রাজ্য সরকার সমস্ত জায়গায় ডেপুটেশন হচ্ছে, পোস্টার পড়ে গেল না, কাটোয়ার ওয়ালপুল ঠিক হয়ে গেছেন, কাটোয়ার বিধায়কের কথাতে হয়ে যাচ্ছে। কিছু মানুষ বিশ্বাস করেছিলেন, আন্দোলনের কিছুটা ভাটা পড়লো, তারপরে দেখা গেলো সেটা ভাওতা ছিল। তার পরবর্তীকালে আমরাই আন্দোলন করেছি, যতবারই আন্দোলন করতে গেছি বলা হচ্ছে বিধায়কের নেতৃত্বে বা কথাতে বা আমাদের বর্তমান এমপির কথাতে এটা স্যাংশন হয়ে গেছে, কিন্তু কাটোয়ার মানুষের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। কিন্তু আমরা বলছি আমাদের অন্যতম মূল সমস্যা কাটোয়া শহরের ক্ষেত্রে বা বাইরের ক্ষেত্রে, কাটোয়া যোগাযোগের ক্ষেত্রে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা নাছোড়বান্দা আন্দোলন করব। কাটোয়ার অন্যতম সমস্যা। আরেকটা সমস্যা যেটা আমরা চেয়েছিলাম, তাপবিদ্যুৎ কেন্দ্র হোক, বারবার বলেছি আমরা পারিনি আপনাদের জন্য, সেটা বলছে ফেক। আমরা বলেছি আমরা পারিনি আপনাদের জন্য, আপনারা এখানে শিল্প করুন, যে কোনো কর্মমুখী শিল্প। হ্যাঁ। তারা করতে চাইছে ওখানে রিয়েল এস্টেট ব্যবসা, কজন ব্যবসা করবে, আমরা বলছি সেটা করা যাবে না। মানুষ জমি দিয়েছে কাজের জন্য, শিল্পের জায়গায় শিল্পে হবে, শিল্প হবে, কর্মমুখী শিল্প হবে। কাটোয়ার চিত্র পাল্টে যেত, স্বীকার করেছে রবীন্দ্রনাথ বাবু, যেটা কাটোয়ার রবীন্দ্রনাথ নয়, সিঙ্গুরের রবীন্দ্রনাথ বাবু বলেছেন। তা আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে, যদি সিঙ্গুরের কারখানা হয়, যদি কাটোয়ায় কারখানা হয়, তাহলে আর সিপিএমকে কোনোদিন হটানো যাবে না। অর্থাৎ জনগণের ক্ষতি করে তৃণমূল কংগ্রেস শুধু সিপিএমকে হটানোর জন্য এই কাজ নিয়েছে। কাটোয়াতেও তাই হয়েছে। কাটোয়ায় তাপবিদ্যুৎ হলে কিন্তু কাটোয়ার মানুষের উপকার হতো। তৃণমূল বা কংগ্রেস বা সিপিএমের পার্টির কি উপকার হতো জানি না, আমরা মানুষের উন্নয়ন চাইছিলাম। আমরা যদি ক্ষমতায় আসি, ওখানে কারখানার চিমনি দিয়ে ধোঁয়া উঠবেই, কেউ আটকাতে পারবে না। তাহলে ধাপারও একটা বিকল্প ব্যবস্থা হবে। একদম, আমরাই তো ইয়ে করেছি। এই যে বলছেন না কাটোয়ায় বিকল্প বা সমস্ত জায়গায় তৃণমূল ভার্সেস বিজেপি, আমরা পৌরসভায় বারবার দিয়েছি। স্মার্ট মিটার নিয়ে আমরা আন্দোলন করেছি, ধাপা নিয়ে আন্দোলন করেছি। আমাদের যে হচ্ছে বাড়ি বাড়ি যে বিভিন্ন পৌরসভার ট্যাক্স লিস্ট ছিল, যেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ট্যাক্স, এটা হচ্ছে বিনা বেআইনিভাবে আমরা খোঁজ নিয়েছি। এরকম ট্যাক্স নেওয়ার কোনো অধিকার নেই। বলেছিল একটা নির্দিষ্ট একটা ট্রেঞ্চিং গ্রাউন্ড করে সেটা তার সেখানটা করে সেখানে মানে বায়োডিগ্রেডেবল এবং নন ডিগ্রেডেবল থাকে আলাদা করার ব্যবস্থা করে, তারপরে ইচ্ছা করলে নিতে পারে। সেগুলো বাদ দিয়ে শুধু ট্যাক্স নিতে গেল। আমরা বলেছিলাম এই জানে রেল লাইন ধারে যে মানুষগুলো আছেন তারা কি যন্ত্রণার মধ্যে আছেন, আমরাই ডেপুটেশন দিয়েছি। আমরা বলছি একটা বিকল্প ব্যবস্থা করতে হবে, অনেক জায়গা আছে সেটা ব্যবস্থা করতে হবে। সেই আমাদের ওই সিপাহীদের ওখানটা করে একটা নাকি পৌরসভার জমি নেওয়া হয়েছে, সেইখানটা করে কেন ব্যবস্থা করছে না? অন্যতম সমস্যা, সেটা আমরা সমাধান করব। সমস্যা সমাধান হওয়ার মতো পরিকাঠামো আছে, সদিচ্ছার অভাবে তিনি করছেন না। নদী ভাঙন, নদী ভাঙনও একটা, আমাদের শুধু কাটোয়া বলে নয়, আমরা দেখবেন বিভিন্ন জায়গায়, মালদা সবচেয়ে বড় নদী ভাঙন, আমাদের পূর্বস্থলী পাটুলি ওদিকে নদী ভাঙন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। কিন্তু সেই আন্দোলন কে করবে? আমাদের বামফ্রন্ট সরকার যখন ছিল 78 সালের পর বাঁধ হতো এই নদীতে, একদিকে গঙ্গা একদিকে হচ্ছে অজয়, যে বাঁধটা দেখছেন বামফ্রন্ট সরকারের আমলে তৈরি। আর বর্তমানে যেটা হচ্ছে তৃণমূল সরকারের আমলে বা তৃণমূল নেতৃত্বে, সেখানে হচ্ছে বালি তোলা হচ্ছে, অবৈধ খাদান হচ্ছে, বাঁধ আজকে ভেঙে পড়ার উপক্রম, একদিকে অজয় নদী ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা বলেছি গঙ্গায় পূর্বস্থলী ওই জায়গাগুলো যে নদী ভাঙন হচ্ছে, অবিলম্বে সে নদী ভাঙন রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। একটা শেষ কথা, কাটোয়ার মানুষকে কি বার্তা দিতে চাইবেন? কাটোয়ার মানুষকে এই বার্তায়, যেটা হচ্ছে দীর্ঘদিন বামফ্রন্ট সরকার থাকার সময় প্রথম বার্তা, যেটা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে হবে। মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটা বামফ্রন্ট সরকার দিয়েছিল, কাটোয়ার মানুষ মনে করেছিলেন দীর্ঘদিন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার আছে আর কাটোয়ার মানুষ বামফ্রন্টকে পরাজিত করবেন, অর্থাৎ সেই অধিকার আমরা দিতে চাই। বর্তমানে সেই অধিকার কেড়ে নিয়েছে শাসক দল এবং হচ্ছে সরকারের প্রশাসনের মদতপুষ্ট। আমরা যদি ক্ষমতায় আসি, মানুষের হাতে এখনও বহু মানুষ আছেন, তারা ইচ্ছাকৃতভাবে তৃণমূল করেন না। কারো মনে বামপন্থা আছে, কারো মনে কংগ্রেস আছে, কারো মনে বিজেপি আছে, কিন্তু সবাইকে তৃণমূলের মিছিলে হাঁটতে হয়। আমরা প্রত্যেকের তার প্রিয় রাজনৈতিক দলের যে পতাকা, সে সিপিএম হতে পারে, সিপিএম বিরোধী হতে পারে, স্বাধীনভাবে মতামত দেওয়ার যে অধিকার, সেটা ফিরিয়ে দেবো। মানুষের স্বাধীনতা ফিরিয়ে দেবো, যা খুশি বলতে পারে। বর্তমান সময় রাস্তাঘাটে যান, সবার যেন একটা আত্মনাদের মধ্যে আছে, বলেন এই যে কাটোয়ায় শান্তি ফিরেছে, একটা শ্মশানের শান্তি। তুমি আমার বিরুদ্ধে কিছু বলো না, তুমি শান্তিতে থাকবে। কিন্তু মানুষের মনে যে যন্ত্রণা, প্রতিদিন আমরা যখন যাচ্ছি দেখতে পাচ্ছি এই রাস্তায় যে পিচ দেওয়া হচ্ছে, রাস্তা হচ্ছে, বলছে এত টাকা খরচ হয়, একটা 200 মিটার রাস্তা বলছে 40 লাখ টাকা খরচ, বলছে মানুষ বলতে পারছে না। অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা আমরা ফিরিয়ে দিয়ে আসবো। মানুষের যে কাটোয়ার মধ্যে যে পরিযায়ী শ্রমিক, কাটোয়ার মধ্যে যদি কর্মমুখী শিল্প হয়, তাহলে কাটোয়ার ছেলে মেয়েদের সেখানটা করে গিয়ে
কাটোয়া নিজের এলাকায় কাজ পাবে, বাইরে যেতে হবে না। কি যন্ত্রণা আমরা দেখেছি, যেটা হচ্ছে ছেলে থাকে বাইরে কেরালায়, আর তার মা, বৃদ্ধ মা আছে, আর তার সদ্য বিয়ে হওয়া স্ত্রী আছে, আর তার সংসার চালানোর জন্য তাকে যেতে হচ্ছে। আমরা বলছি যেতে হবে না, তাদের ফিরিয়ে নিয়ে আসবো। আমরা বলছি এই যে ভাতা মানুষ ভাতা দিচ্ছে, ভাতাটা তো কোনো মানে সাফল্যের বিজ্ঞাপন নয়, ব্যর্থতার খতিয়ান। আমি কাজ দিতে পারিনি, তাই জন্য 1,500 টাকা ভাতা দিচ্ছি। আমরা বলেছি প্রত্যেকের হাতে কাজ দেওয়া সুনিশ্চিত করব। যদি কাজ দিতে না পারি, বেকার ভাতার ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে। এবং আমাদের সর্বোপরি যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বাতাবরণ, সেটা আমাদের শুধুমাত্র বলবো না আমরা বামফ্রন্টের কৃতিত্ব, এটা দীর্ঘদিন ধরে আমাদের সেই চৈতন্যর আমল থেকে রবীন্দ্রনাথ নজরুলের আমল ধরে এবং বামফ্রন্ট আমলে যেটা হচ্ছে সুরক্ষিত ছিল, সেই সম্প্রীতির বাতাবরণটা আজকে সুরক্ষিত হয়ে যাচ্ছে। আজকে রবীন্দ্রনাথ নজরুল ভাগ হয়ে যাচ্ছে, আজকে মন্দির মসজিদে ভাগ হয়ে যাচ্ছে। আমরা এই রাজনীতিটাকে আমরা বন্ধ করতে চাই। মানুষের রুটি রুজি খেটে খাওয়া মানুষের লড়াই, সেই রাজনীতিটাকে সামনে নিয়ে আসতে হবে। মানুষের অধিকার, গণতন্ত্র এবং মানুষের যা কিছু প্রয়োজন তার জন্য আমরা সেটা করতে চাইছি। একদম। প্রথম কথা হচ্ছে আমরা কাটোয়ার মানুষের সঙ্গে কথা বলেছি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলেছি। সেই কথাই আজকে এখানে তোলা হলো, কারণ বিধায়ক হবার পর তারা কি পেতে পারে। কাটোয়ার জন্য প্রয়োজন আগামী প্রজন্মের জন্য জীবিকা, কর্মনিশ্চয়তা। দ্বিতীয় হচ্ছে কাটোয়ার যানজট কাটাতে দরকার একটা ওভারব্রিজ। কাটোয়ার কৃষকদের আর্তনাদ, কৃষি পরিবারগুলোর আর্তনাদ শুনতে হবে। কৃষকদের পরিবারের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে এমনটা প্রত্যাশা করা যায় না। এই ভূমিপুত্ররা যদি চলে যায় তাহলে শস্য ভাণ্ডারে কিন্তু সংকট আসবে। আর সেই সাথে ধাপা অর্থাৎ কাটোয়ার যে আবর্জনার স্তূপটি রয়েছে, যেটি অত্যন্ত অস্বাস্থ্যকর, সেটির আশু সমাধান করতে হবে। আর সেই সাথে নদী ভাঙনটা অবশ্যই দেখতে হবে। সব কিছুর প্রত্যাশা পাওয়া গেল। এখন শুধু একটা নির্বাচনের শেষ পরিসমাপ্তি হওয়ার পর আমরা দেখব কাটোয়ার জন্য সাধারণ মানুষ কি পায়। আর আশ্বাস বাংলা থেকে আমরা প্রার্থীকে অসংখ্য অভিনন্দন জানাই।